এইবার হঠাৎ করেই ধারা মাথা তুলে একটু দ্বিধাভরা গলায় মিনমিন করে বলল, "আ, বাবা, আমি একাই যেতে পারব। আপনাদের কোনো সমস্যা হলে শুধু আমায় গাড়িতে উঠিয়ে দিলেই হবে।" সালমা শেখ শুকনো ঢোক গিললেন। মেয়েটার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছেন তিনি। নিশ্চয়ই শ্রাবণের ব্যবহারে কষ্ট পেয়েছে। সামিউল শেখ সঙ্গে সঙ্গে গলা চড়িয়ে বললেন, "না বৌমা, তুমি একা যাবে না। জামাই ছাড়া কেউ মেয়েকে একা পাঠায় না। আর ও শুধু জামাই না, ও তো তোমার স্বামী, অভিভাবক।" ধারা মাথা নামাল। শ্রাবণ দাঁড়িয়ে থেকে এবার আর কোনো কথা খুঁজে পেল না। অজুহাত ফুরিয়েছে। মুখে বিরক্তি থাকলেও সে বুঝেছে এইবার আর না বলার সুযোগ নেই। সে একটানা তাকিয়ে রইল কিছুক্ষণ সবার দিকে, তারপর মুখের কোণে ঠোঁট কামড়ে ধীরে গলায় বলল, ঠিক আছে, যাব, কিন্তু আগে বলে রাখছি, আমি কোনো নাটক করতে পারবো না। কথা কম বলবো, কারোর সাথে মিশব না। সামিউল শেখ হেসে বললেন, তাই করে এসো, তোর মুখ দেখে কেউ আসবে না, সবাই তো আসবে তোর বউকে দেখতে। ধারা হুট করে শ্রাবণের চোখের দিকে তাকাল। ঢোক গিলল শ্রাবণ। মেয়েটা এমন দৃষ্টি দিচ্ছে কেন? কিছু বোঝাতে চাচ্ছে কি? শ্রাবণ এক মুহূর্তের জন্য আবিষ্কারও করে ফেলল মেয়েটার চোখ দুটো মারাত্মক সুন্দর, যেন আগুনের আঁচ আসছে, এতটাই তীক্ষ্ণ। তাহলে একটু কাজল দিলে মনে হয় আকর্ষণের তোপে আর তাকানোই যাবে না। শ্রাবণ নিজের ভাবনাতে কেসে উঠল। ধারা এবার মিষ্টি হেসে বলতে শুরু করল, আমি জানি আপনি গ্রামে যেতে বিরক্ত হচ্ছেন, আমি এটাও জানি আপনি ওখানে গিয়ে থাকতে পারবেন না, কষ্ট হবে আপনার। তাই ভাবছি আপনি শুধু আমায় গ্রামে পৌঁছে দিয়ে ফিরে আসলেও পারেন, তারপর আমি 7 দিন পর একা একাই ফিরে আসতে পারব। তাহলে আপনাকে রাতও থাকতে হবে না, নিয়মও রক্ষা হবে। শ্রাবণ স্তব্ধ হয়ে গেল। ধারার এমনও সংবেদনশীল প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না সে। তার ধারণা ছিল মেয়েটা নিশ্চয়ই কোনো বায়না নিয়ে এসেছে, হয়তো গ্রামে যাওয়ার সময় নিয়ে কিছু বলবে, কিংবা সালমা বেগমের কথায় প্রভাবিত হয়ে কোনো আবেগে কিছু বলবে। কিন্তু না, ধারা তার ঠিক উল্টোটা করল। মেয়েটা আবারও নিজেকে সরিয়ে রাখল, আবারও নিজের অসুবিধাকে গিলে ফেলে শ্রাবণের স্বস্তিটাকেই বড় করে দেখল। এক মুহূর্তের জন্য শ্রাবণ তার চোখ সরাতে পারল না ধারার মুখ থেকে। একটা মেয়ের চোখে এতটা নরম কিন্তু এতটা মাটি হয়ে যাওয়ার মতো উদারতা। কিছুটা লজ্জা হলো ওর নিজের ব্যবহারের কথা ভেবে। কিন্তু সে তো নিজের প্রতিজ্ঞায় বাঁধা। এই সম্পর্ক সে মানেনি, মানতে চায়ও না। নিজের মনে এর ব্যত্যয় সে এখনই ঘটতে দিতে চায় না। তবুও এবার কণ্ঠটা আর আগের মতো রুক্ষ হল না। গলায় এক ধরনের ক্লান্তি আর একটুখানি সহানুভূতি মিশিয়ে বলল, তুমি এভাবে বারবার নিজেকে হীন করে দিচ্ছ কেন? আমি কি তোমায় এই বিষয়ে কিছু বলেছি? তোমারও তো কিছু চাওয়ার থাকতে পারে, কিছু বলার। একটা মানুষ যদি চুপচাপ সব সহ্য করে, তাহলে মানুষ ধরে নেয় তার অনুভবই নেই। ধারা চমকে তাকালো শ্রাবণের মুখের দিকে। এই প্রথমবার হয়তো সে শ্রাবণের গলায় কোনো অদ্ভুত উষ্ণতা টের পেল। শ্রাবণ এবার চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, তুমি গ্রামে যাবে, ইটস ওকে, আমি নিয়ে যাচ্ছি। 7 দিন থাকব, যা নিয়ম তাই হবে। তোমার জন্য না, আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য। আর তুমি এই সব প্রস্তাব আর দিও না, নিজের জায়গাটাকে ছোট করো না। আর সবচেয়ে বড় কথা, আমি বাবাকে কথা দিয়েছি, মানিয়ে থাকতে পারব। তোমায় রেখে এলে তুমি তো একা ফিরে আসতেও পারবে না। ধারা প্রথম কথাগুলো শুনলেও শেষ কথাটাই উৎফুল্লিত স্বরে বলে উঠল, না না, আমি পারব। ভ্রু কুচকাল শ্রাবণ। কি পারবে? ধারা মিনমিন করে বলল, একা একা ফিরে আসতে পারব। শ্রাবণ কপালে ভাঁজ ফেলে জোরালে কণ্ঠে বলল, এখান থেকে মোহনপুর গ্রাম প্রায় 100 কিলোমিটার রাস্তা। বাসে করে এত লম্বা জার্নি একা করতে পারবে? কে বলেছে? জীবনে করেছ? ধারা মাথা দুদিকে নেড়ে না বোঝাল। শ্রাবণ ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলল। পিচ্চি মানুষ, পিচ্চির মতো থাকো, এসব বিষয়ে কথা বলতে হবে না। আমি যাব, আমি থাকব। তুমি কি আমায় এতটা অপদার্থ মনে করো নাকি? আই ক্যান ডু ইট। গিয়ে ব্যাগ গোছাও, সকালের দিকে বের হব। ধারার ঠোঁটে আস্তে আস্তে ফুটে উঠল একটা অবাক, ধন্য, লাজুক হাসি। সে আস্তে করে বলল, ধন্যবাদ, আমি শুধু এতটুকুই বলার জন্যই এসেছিলাম। আর হ্যাঁ, আপনি কাজ করুন, আমি যাচ্ছি।
শ্রাবণ এবার ভ্রুঙ্কুচকে বলল, এতটুকু? এত রাতে এসেছিলে আর এতটুকুই বলবে? ধারা একটু ইতস্তত করে তারপর নিচু গলায় বলল, 1 কাপ চা বানিয়েছিলাম, আপনি তো রাত জেগে আছেন, তাই ভাবলাম। শ্রাবণের চোখ এবার একটুখানি বিস্ময়ে বড় হয়ে গেল। এই সব কি নিজে থেকে করেছে নাকি কেউ বুদ্ধি দিয়েছে ভেবে পেল না শ্রাবণ। সে কিছু না বলে খানিকক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে, তারপর ধীরে গলায় বলল, চা এনেছ? ধারা ঠোঁট চেপে মাথা নেড়ে বলল, বাইরে রাখা আছে, চাইলে নিয়ে আসি। শ্রাবণ এবার আস্তেই করে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, না থাক, আমি নিজেই আসছি বাইরে। শ্রাবণ মোটেই চা খায় না, কফি খেয়ে অভ্যস্ত সে। চা দেখলেই গা গুলিয়ে ওঠে। তবে কেন যে ধারা চা বানিয়েছে শুনে খেতে চাইল কে জানে। সে তো চাইলেই বলতে পারত, আমি চা খাই না। তবুও বলল না। কেন? এই কেনর উত্তর শ্রাবণও খুঁজে পেল না, তবে বলতে ইচ্ছে করছিল না। নরম রোদে ভেজা এক মিষ্টি সকাল, ঘড়ির কাঁটা 8টার কাছাকাছি। হালকা হাওয়ায় জানালার পর্দা একটু একটু দুলছে। পাখিদের কুজন ভেসে আসছে দূরের শাখা থেকে। রান্নাঘর থেকে ভেসে আসা হালকা ঘি ভাজার গন্ধে ঘরের পরিবেশটা হয়ে উঠেছে যেন আরও বেশি ঘরোয়া, আরামদায়ক। শ্রাবণের ঘরে তখন একটু হুলুস্থুল দশা। আজ খুব সকাল সকালই উঠার কথা ছিল তার। তবে গতরাতে ধারার হাতের চা খেয়ে রাতে আর ঘুমোতেই পারেনি। এখন গোসল সেরে ভেজা চুলে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত চিরুনি চালাচ্ছে। চোখে মুখে পানি দিয়ে আবার আয়নায় তাকালো শ্রাবণ। কিছু একটা মনে পড়তেই মুখ কুঁচকে বলল, ধুর, আরেকটা পাঞ্জাবি ছিল না? আলমারির দরজা খুলে হাতড়ে খুঁজে বের করল একটা হালকা সবুজ পাঞ্জাবি, ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর বিছানায় রাখা কালো রঙের পাঞ্জাবিটা খপ করে পড়েও ফেলল। তখনও হাতের তোয়ালেটা ঝুলে আছে কাঁধে। ঘরের একপাশে রাখা ব্যাগটা খুলে দ্রুত মোজা, ঘড়ি, ফোন চার্জার আর ছোট্ট একটা পারফিউম ঢুকিয়ে নিল। নিজের কফির কাপটা টেবিলেই পড়ে আছে, আধ খাওয়া। কিন্তু এখন সময় নেই আর এক চুমুক খাওয়ারও। সে জানে গ্রামের গাড়িটা একবার বেরিয়ে গেলে আর পাওয়া যাবে না। বারান্দা দিয়ে বেরিয়ে যাবার আগে একবার চারপাশে তাকিয়ে নিঃশ্বাস নিল। এই মিষ্টি সকালের গন্ধটা যেন সারা শরীরে মেখে নিল শ্রাবণ। তার সত্যি ভীষণ চিন্তা হচ্ছে। অকারণেই অস্বস্তি অনুভব করছে শ্রাবণ। প্রথমত তাকে ধারার সাথে স্বামীর পরিচয়ে যেতে হচ্ছে। সোজা ভাষায় বললে সে শ্বশুরবাড়ি যাচ্ছে। আবার ধারার সাথেও সম্পর্ক স্বাভাবিক না। যদিও কোনো সমস্যা নেই তাদের মাঝে, তবে আর 5টা দম্পতিদের মতো স্বাভাবিকও তো না। শ্রাবণ আর দেরি করল না। হাতের ব্যাগটা নিয়ে ঘরের হাতল লাগিয়ে বেরিয়ে পড়ল। নিচে আসতেই তড়িঘড়ি করে এগিয়ে আসতে দেখা গেল সালমা বেগমকে। তিনি একটা বয়ামের কৌটা লাগাতে লাগাতে আঁচল সামলে এসে বয়ামটা শ্রাবণের ব্যাগে ঢুকিয়ে দিতে দিতে বলল, নারকেলের লাড্ডু বানিয়েছিলাম, অল্প কিছু নিয়ে যা, সবাইকে দিয়ে খাবি। শ্রাবণ ব্যাগটা একটু টেনে ধরল, যাতে বয়ামটা ভালোভাবে বসে। তারপর হালকা বিরক্ত মুখেও গলার স্বরটা নরম হয়ে এলো। মা, তুমি না এসব না দিলেই পারতে? শুধু শুধু ব্যাগে বয়ে নিয়ে যাব। কে খাবে এত মিষ্টি জিনিস? সালমা বেগম এবার চোখ কুঁচকে তাকালেন। বেশি কথা বলিস না তো। তোর বইয়ের চাচা তো ভাই বোন আছে না ওখানে? ছোটরা তো খাবে, আর বড়রাও খাবে। তোর কথা ভেবে যদি নাই খায়, তোর মায়ের মুখ চেয়ে খাবে। গাধা একটা। আর ধারাও খায় এগুলো। শ্রাবণ মুখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। না জানি আর কি দেখতে হবে। সালমা বেগম এবার ছেলের পাঞ্জাবির কলারটা একটু ঠিক করে দিতে দিতে বললেন, শোন বাবা, গ্রামে গিয়ে ঝগড়া করবি না কিন্তু। মেয়েটা অনেক শান্ত, তার চোখের দিকে তাকালেই বুঝবি ও তোকে নিয়ে কত কেয়ার করে। সব মেয়ে একটু ঘর বাঁধার স্বপ্ন দেখে, আর তুই? মা? শ্রাবণ এবার বিরক্ত গলায় আটকে দিল। বারবার একই কথা শুনতে আর ভালো লাগছে না তার। সালমা বেগম থেমে গেলেন। কিছু না বলে শুধু হাতটা একবার ছেলের মাথায় বুলিয়ে দিলেন। আল্লাহ রক্ষা করুক, সাবধানে যাস। ফোনটা অন রাখিস, আর ওর দিকে খেয়াল রাখিস। শ্রাবণ এবার মাথা নিচু করে শুধু বলল, আচ্ছা মা। শ্রাবণেরই উঠতে দেরি হয়ে গেছে।
ধারা ইতোমধ্যে তৈরি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সকাল সকাল উঠেই সে তৈরি হয়ে নিয়েছে। এদিকে ট্যাক্সি ডেকে এনেছেন শামিল শেখ। শ্রাবণ সালমা বেগমকে নিয়ে গেট পেরিয়ে একটু এগোতেই চোখ পড়ল সাদা নীল রঙের শাড়িতে জড়িয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা ধারার দিকে। চোখে কাজল, চুলগুলো আধ খোলা।